এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম কাশ্মীরের একটা নতুন ভ্লগে। কালকে রাত্রে আমি তোমাদের সাথে রাত্রের ভিউটা শেয়ার করেছিলাম, বাট অন্ধকার ছিল বলে তোমরা হয়তো খুব একটা ভালো করে দেখতে পারোনি। সকালবেলা দেখো কি সুন্দর পরিষ্কারভাবে সব কিছু বোঝা যাচ্ছে। ওদিকে দূরে রয়েছে পাহাড়, আর হোটেলের এই ব্যালকানি দিয়ে সামনেই দেখা যাচ্ছে কিন্তু ডাল লেক। ডাল লেকের ওই সাইডেও কিন্তু আবারও পাহাড় রয়েছে, আর পাহাড়ের উপরে রয়েছে কিন্তু বরফ। আর সকালবেলার রোদটা কিন্তু গিয়ে একদম বরফের উপর পড়েছে বলে বরফগুলো কি সুন্দর চকচক করে উঠছে। আর এখন আমি তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করব যে কাওয়া চা আসলে কী 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 দিয়ে বানানো হয়। তো কাওয়া চায়ের মধ্যে কিন্তু অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেটা হচ্ছে কেসার রয়েছে এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে কিন্তু বুঝতে পারছো ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি যেটা, সেগুলো কিন্তু বিভিন্ন বাদামের পেস্ট বা ডাস্ট তোমরা বলতে পারো, যেমন হচ্ছে আখরোট, কাজু, আলমন্ড, এগুলোর গুঁড়োও রয়েছে। আর তার সাথে কিন্তু কাওয়া চা যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে একটু বিভিন্ন রকমের ফুলের পাপড়িও মেশানো থাকে। আর এইসব চাটা খাওয়ার পর আমরা তো আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় ঘুরতে। এখন আমরা কিন্তু যাচ্ছি যে জায়গাটা, সেটা হচ্ছে সোনমার্গ। আর আমরা যেহেতু ডাল লেকের একদমই সামনে থাকতাম, তাই আমাদের যাওয়ার পথে কিন্তু এই ডাল লেকটা আমরা পেয়ে গেছিলাম আবারও দেখতে। রাতের বেলা যদিও অন্ধকারে খুব একটা ভালো আমরা ডাল লেক বুঝতে পারিনি, কিন্তু সকালবেলা দেখো কি সুন্দর লাগছে, পুরো আলো উঠেছে। আর তার সাথে সাথে ওদিকে নৌকো রয়েছে এর মধ্যে, আর দূরে পাহাড়, পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা। তো চলো একটু ডাল লেকের ভিউ দেখতে দেখতে যাওয়া যাক এখন। ডাল লেকের ভিউ দেখা শেষ করতে না করতে আরও একটা নতুন ভিউ দেখতে পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই হলুদ সবুজ মেশানো ক্ষেত, আর দূরের পাহাড়, আর তার উপরে বরফ। সত্যি আমি যদি কাশ্মীর না আসতাম তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না যে আমাদের ভারতেও এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো অপূর্ব, বিদেশের থেকে এক তুলনায়ও কম নয়। আমরা সবসময় ভালো ভালো সিনারি দেখে বিদেশেই ছুটে বেড়াই, কিন্তু আমাদের দেশটাকে যদি সত্যি আমরা খুব ভালো করে দেখি তাহলে এরকম আরও অনেক অনেক আমরা সিনারি দেখতে পাবো। তাই আমি সবাইকে সাজেস্ট করব যে একবার প্লিজ সম্ভব হলে কাশ্মীর ঘুরে যাবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ, আমাদের দেশেও কত সুন্দর একটা জায়গা রয়েছে। দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা দূরেই চলে এসেছি, আমরা সোনমার্গের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার ব্রেকফাস্টটা, যেটা আমি পার্সেল করে নিয়ে এসেছিলাম। সবাই মিলে একটা পাঞ্জাবি ধাবায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু সেই টাইমে না আমার সত্যি কথা বলতে একদমই খিদে ছিল না। তাই আমি বললাম যে আমার ব্রেকফাস্টটা তোমরা একটু প্লিজ পার্সেল করে নাও। এটার মধ্যে স্যান্ডউইচ ছিল। আমাদের যে ড্রাইভার ছিল সে কিন্তু একদমই পাঞ্জাবি, তাই ও সবসময় প্রেফার করতো যে একটা পাঞ্জাবি ধাবাতেই আমি দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। আর আমরাও খুবই পাঞ্জাবি খাবার খেতে ভালোবাসতাম, তাই কারোর কোনো নাকশিটকানিও ছিল না, বেশ কবজি ডুবিয়ে আমরা খাবারও খেয়েছি পাঞ্জাবি ধাবাতে। আর এখন আমরা তো যাচ্ছি, রাস্তাটা দেখো কি সুন্দর না, একদম পরিষ্কার আর ভীষণ স্মুথ, গাড়ি যেতে একদমই কোনো অসুবিধা নেই। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা ধরে যদি সোজা চলে যাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব লে লাদাখের রাস্তা। প্রায় 350 কিলোমিটার পরেই রয়েছে সেটা। আর 150 কিলোমিটার পরেই রয়েছে কিন্তু কার্গিলের রাস্তা। তো এতদিন অবধি কার্গিল, উরি, এই ওয়ার্ডগুলো আমরা বইয়েই পড়ে এসেছি বা সিনেমাতেই দেখে এসেছি। তো এখানে এসে যখন নিজের চোখের সামনে কার্গিল বলে লেখা আছে বা এই রাস্তাটা কার্গিলের, এটা উরির, যখন দেখতে পাচ্ছি না তো ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এগুলো আমরা তো পড়ে এসেছি বা সিনেমায় দেখে এসেছি, এখন তো নিজের চোখে দেখতে পাচ্ছি, বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল আমাদের। আর রাস্তাটা এত সুন্দর, আমার তো মনে হচ্ছিল কেউ যদি লং ড্রাইভে যেতে চান না তো এখানে এসে একবার চলে যাবেন লং ড্রাইভে, যে অসাধারণ লাগবে আপনাদের। আর এত ঠান্ডা একটা ওয়েদার। তবে হ্যাঁ, আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমরা অনেকটা লেটে বেরিয়েছিলাম হোটেল থেকে। আমরা প্রায় 10:30 বেজে গেছিলো বেরোতে বেরোতে, রেডি হতে হতে। আমাদের ড্রাইভার তো খুবই বকাবকি করছিল যে আমরা কেন এত লেট করে বেরিয়েছি। আসলে সোনমার্গের রাস্তাটা ছিল 4 থেকে 4.5 ঘন্টার ডিস্টেন্সে। তো ওর জন্যই বলছিল যে আমরা এত লেট করে বেরোলে তো আমরা সোনমার্গে কম টাইম থাকতে পারবো, কারণ সন্ধ্যা হয়ে গেলে আমার তার আগেই নেমে আসতে হবে ওপর থেকে। সেই জন্য আর কি। আর পাহাড়ের রাস্তা বুঝতেই তো পারছেন, খাদ পাদও থাকে, তো সেই দিকের একটা ভয়। তবে হয়ে যখন গেছে কি আর করা যাবে।
ফাইনালি আমরা একদমই সোনমার্গের বাউন্ডারির মধ্যে ঢুকে গেছি, আর এত বরফ একসাথে দেখে আমাদের সবার তো চোখগুলো ছানা বড়া হয়ে গেছে। ফার্স্ট টাইম আমরা এত বরফ একসাথে দেখছি, আর আমরা তো খুবই এক্সাইটেড, গাড়ির মধ্যেই লাফাচ্ছি যে আমরা কতক্ষণে গাড়ি থেকে নামবো আর নেমে একে ওকে বরফ ছুড়বো আর তার মধ্যে বরফের মধ্যে ঠেলে ঠেলে ফেলবো। তো ভীষণই এক্সাইটেড, জাস্ট গাড়ি থেকে নামার অপেক্ষা শুধু। তো চলো গাড়ি থেকে নেমে তোমাদের সাথে দেখা করছি। ওই দেখ উপর থেকে নামছে। এই যে আমরা একদমই চলে এসেছি, আর ব্যারিকেডের সামনের দিকে কিন্তু অনেকেই বসেছিল জুতো ভাড়া দেওয়ার জন্য। তো এখান থেকে যখনই জুতো কিনবেন তখন একটু সাবধানে কিনবেন, কারণ এটা প্রচুর হাই রেট বলে, আর সেখানে মুরগি বানানোর চান্স একদম 200%। তো একটু দেখে শুনে বার্গেনিং করেই আপনারা এখান থেকে জুতো নেবেন। আমরা যে জুতোগুলো পরে এসেছিলাম সেগুলো বরফের জন্য নয়, তো আমাদের সবাইকেই জুতো চেঞ্জ করতে হয়েছিল। এই যে এখন আমরা সবাই জুতো চেঞ্জ করছি। আমাদের কিন্তু এতজন মানুষ ছিলাম বলে 100 টাকা করেই নিয়েছে। তো আমরা 100 টাকা করে ভাড়া নিয়ে নিয়েছিলাম এখানে, আরও তো অনেকে 400 600 অনেক টাকাই বলেছিল। তো আপনারা একটু দেখে শুনে নেবেন কিন্তু এখান থেকে যখন ভাড়া নেবেন জুতোগুলো। দেখতে দেখতে বরফের মধ্যে আমাদের ফার্স্ট উইকেট পড়েও গেছে। আমি পড়ে যাব, আমি উঠতে এখানে আমি খুবই ওকে দেখে দাঁত কেলিয়ে হাসছিলাম, কিন্তু তার 2 সেকেন্ডের মধ্যে আমিও নিজে পড়ে গেছি। এই যে আমার ভাই এখানে স্লেজিং করাও শুরু করে দিয়েছে। ওকে বেশ অনেকটাই ঘুরিয়ে নিয়ে এসেছিল, 400 টাকা নিয়েছে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি স্নো বাইক রাইডের জন্য। এই লাইনটা অনেক লম্বা ছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। ওই যে গাড়িগুলো চলে গেল, আর এই সামনে যে টেন্টের মতো রয়েছে এটা হচ্ছে একটা দোকান যেখানে ম্যাগি পাওয়া যাচ্ছিল। সবাই তো ঠান্ডায় খুব ম্যাগি খাচ্ছিলাম আমরা। আর এই যে লাইনের সামনের দিকে টুবাই দাদা, রিম্পা দিদি আর আমি দাঁড়িয়ে আছি, জানি না কতক্ষণে আমাদের টার্ন আসবে। স্নো বাইকে আমার যে ড্রাইভার ছিল ভাই সাহেব এত স্পিডে চালাচ্ছিল আর এত উঁচু নিচুর ওপর দিয়ে যাচ্ছিল, আমি তো কখনো ভাবলাম যে আমি যদি পেছনে উল্টে পড়েও যাই বরফের মধ্যে, ও তো বুঝতেই পারবে না, গাড়ি নিয়ে সাই করে বেরিয়ে চলে যাবে। ভীষণ ভয় লাগছিলো, আর আমি তার বেশি ভিডিও না করে ফোনটাকে ঢুকিয়ে নিয়েছি, কারণ এই ফোনটা যদি আমার পড়ে যায় আর বরফের মধ্যে ঢুকেও যায় আমি তো খুঁজেই পাবো না ফোনটাকে। তো সেই ভয়ে আমি ফোনটা একদম ঢুকিয়ে নিয়েছিলাম পকেটে। স্নো বাইকে করে আমাদেরকে এখন অন্য একটা পয়েন্টে নিয়ে এসছে, আর এখন আমরা এখানটা ঘুরবো সবাই মিলে। এই যে এদিকে আমাদের টুবাই দাদা একদম ফুল মুডে রয়েছে, ও একদম বরফ দেখে ঝাঁপিয়ে পড়েছে, বাচ্চাদের মতো স্লিপ কাটতেও শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমি তো আমার দুনিয়ায় ব্যস্ত, আমি সবাইকে বললাম আমার গায়ে বরফ ছোড়, আমি ফটোশ্যুট করব। আর এদিকে এই লোকগুলো ওদের গাড়িতে চেপে ঘোরার জন্য কিরকম পেছনে লেগে আছে দেখো। छोटू छोटू हमारा छोटू मैंने चल लिया उसको उसको चलाओ ऊपर। अरे थप्पड़ मारो एक बार, थप्पड़ मारेगा पहले चल लो उसके बाद थप्पड़ मारना। मनु काकी मैं तो नहीं वीडियो बनाए, नहीं 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 हम ऊपर बना के आए। उल्लू তুলেছি আমরা। কেমন লাগছে আপনার? আপনার বরফে এসে কেমন লাগছে বলুন? হ্যাঁ একটা পেছন দিক দিয়ে মাদের তুলে দিতে বল না, আমাদের গন্ডোলা কিছু শেষ হয়ে গেছে, এবার আমরা ফেরত যাচ্ছি। আর আমাদের জামা কাপড় সব ভেজা, রিম্পা দি স্পেশালি প্যান্ট পুরো ভিজে গেছে। হাসছিস, কিছু তো বল, কিছু তো বল। আমার প্রচন্ড ভিজে গেছে, আমারও ভিজে গেছে, তাই আমরা এখন রোদে দাঁড়িয়ে আছি, পেছন শুকাচ্ছি আমাদের প্যান্টের।
পেছন আমি খুব পড়ে গেছি তার জন্য পুরো পিছন তুই কি আমি নিজের আমরা আমি প্রচুর পড়েছি। তারপরে আমি সেকেন্ড সত্যি কথা বলতে না আমি আমি সেকেন্ড কমই পড়েছি পড়েছি। আমি কমই পড়েছি আমি আমি অনেক কম নাম্বারে আছি আমি সব থেকে আমি ভাবছিলাম ওই ওই বরফের গাড়িতে আমি উল্টে কাচার না হ্যাঁ, আমারও আমারও খুব খুবই ভয় ভয় লাগছিল ভয় লাগেনি। বাট খুব ভালো লেগেছে মজা হয়েছে ভালো লাগছিল আমার মনে হচ্ছে উ করে যাচ্ছে যেগুলো সেগুলো তো কাচার মানে এইদিকে ছিটকে পড়ে যাবো তো পুরো আমরা যেহেতু এখানে অনেক লেটে পৌঁছেছি তাই কারোরই আমাদের লাঞ্চ হয়নি, তাই আমার ভীষণ খিদে পাচ্ছিল, সেই জন্য টুক করে গিয়ে একটা ম্যাগি কিনলাম। 60 টাকা প্লেট এখানে ম্যাগির। কেমন লাগছে ম্যাগি খেতে পাহাড়ে এসে গরম গরম ওহো খাওয়া দাওয়া সেরে এখন আমাদের রুমে ফেরার পালা। সন্ধে হয়ে গেছে প্রায়, বুঝতেই পারছো। আর এই জায়গাটায় দেখতেই পাচ্ছ এই সাইডে কীরকম খাদের মতো রয়েছে, এইদিকে তো ধস নেমেছে, এই দিকটায় আবার নদীর মতো রয়েছে। তো এই জায়গাটা থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো ততই মঙ্গল। আর তাই দেখতে দেখতে অনেকটা দূর চলে এলাম, অন্ধকারও হয়ে গেছে চারিদিকটা প্রায় ভালোই। আর এখন আমাদের প্ল্যান চলছে যে রাত্রে আমরা ডিনারে কে কী খাবো, কারণ মানে লাঞ্চ যেটা করলাম আমরা সেটা তো একদমই দেখতেই পেলে সামান্য, সবাই ওরকম ম্যাগি ট্যাগিই খেয়েছে। তো সেটা খেয়ে তো আর থাকা যাবে না বেশিক্ষণ, কারণ ভীষণই খিদে পাচ্ছে এবার সবার। তাই সবাই আমরা চাইছি যে তাড়াতাড়ি ডিনারই করতে। তো আমরা এখন বাইরে থেকে খাবার কিনে আসছি, মানে ফিরছি, সবার খুব খিদে পেয়েছে। এই যে বাইরে থেকে এসে একদম ড্রেস চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে গেছি। আর আমার ভাই এদিকে আমার হেয়ার ড্রায়ার দিয়ে জুতো শোকাচ্ছে, কারণ ও আজকে বড়সড় ফ্লপ খেয়েছে ফুটানি মারতে গিয়ে। আমরা সবাই বরফের জন্য কিন্তু আলাদা করে বুট ভাড়া করেছিলাম, যেটা ওয়াটারপ্রুফ ছিল। আর ও বলেছিল ওর জুতোয় নাকি ওয়াটারপ্রুফ, ওর জুতোয় নাকি ভিজবে না। বাট বরফে কিন্তু ওর জুতোও ভিজে গেছে, আর সেই ভিজে জুতো পরে সারাদিন কাটিয়েছে। আর ও এক জোড়ায় জুতো এনেছে, তাই পরের দিন আবার ওকে এই জুতোটা পরেই বেরোতে হবে। সেই জন্য এখন বসে বসে যার যেরকম ফল হয় বসে বসে এখন শোকাচ্ছে। আর এদিকে তো আমাদের ভোজবাড়ির মতো খাবার আয়োজন হয়ে গেছে। আজকে ছিল ভাত, ডাল, আলু পোস্ত আর ডিমের অমলেট, একদম সিম্পল খাবার। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।